समप्रभम् निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। তিরপল লাগিয়ে দেবো হ্যাঁ
আমরা আজকে যে যাত্রা অনুষ্ঠান শুরু করতে চলেছি। এমন চিত্ত পূর্ণ তীর্থে সাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই পংক্তিটি স্মরণ করে শুরু হোক আমাদের পথ চলা। দেবাদেব দেব নীলকণ্ঠ বাবার পুজোর এই পূর্ণ তীর্থে ও পয়লা বৈশাখ বাংলা শুভনববর্ষে এই শুভলগ্নে সর্বাগ্রে উপস্থিত সুধী দর্শক মণ্ডলীকে জানাই রামণী নীলকণ্ঠ নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে অপরূপ ও অকুণ্ঠ ভালোবাসা। পরম পুরুষ যুবাবতার রামকৃষ্ণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবং পরমা প্রকৃতি শ্রী শ্রী মায়ের শ্রীচরণ স্মরণ করে শুরু করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা পুত্রবধূর সিঁদুর চুরি। রচনা প্রখ্যাত পালাকার শ্রী ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। সম্পাদনা ও নির্দেশনায় আমাদের আশীর্বাদ ধন্য বুবাই বন্দ্যোপাধ্যায়। পরিবেশনায় রামণী নাট্যগোষ্ঠী পরিচালনায় রামণী গ্রামবাসীবৃন্দ। শুরু করছি প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা সমৃদ্ধ এক সুন্দর হাস্য কাহিনী, নারী জীবনের এক বেদনা বিধুর আলেখ্য, বর্তমান সমাজে এক জীবন্ত দলিল পুত্রবধূর সিঁদুর চুরি। পুত্রবধূর সিঁদুর চুরি। কিন্তু আমি তাকে কেমন করে বলবো যে দীক্ষিত থেকে আসার পরে আমার স্বামী আমার সঙ্গে ভালো করে কথাই বলছে না। সেই মানুষটা একদিন আমাকে না দেখে পাগল হয়ে যেত, সেই মানুষটা আমার দিকে একবারে তাকিয়ে পর্যন্ত দেখছে না। না না, আমি বাবাকে সব কথা বলবো। বৌমা বলতে হবে না, তোমার বাবা আমার একমাত্র ছেলে সুমন্তকে সংসারী করার দায়িত্ব তোমার উপরে। তাই তুমি যেমন করে হোক আমার ছেলে সুমন্তকে তোমার ভালোবাসা দিয়ে তাকে সংসারী করে তোলো। আমি চেষ্টা করবো বাবা। শুধু চেষ্টা নয়, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। কারণ সুমন্ত উল্টো পাল্টা চিন্তা করলে কে দেখবে আমার এত বড় বিষয় সম্পত্তি, এত বড় প্রপার্টি। আপনি ভাগ্নি জামাই পূর্ণব্রতকে নিয়ে কোন রকমে আমি 1 মাস কাজ চালিয়ে নতুন কর্মচারী নিয়েছিলেন, তাকে যথেষ্ট সাহায্য করছে। আচ্ছা যাক সেগুলো। আচ্ছা বৌমা, এই সুমন্ত কোথায় কোথায় গেছে আমাকে তো বলে যাননি বাবা। তোমাকেও কিছু মনে জানি না কি ভেবেছো হতভাগা? সে কি তীর্থস্থান ভ্রমণ করে সত্যি সত্যি সন্ন্যাস হয়ে যাবে? শোনো বৌমা, তুমি তার স্ত্রী হয়ে স্বামীর মনের কথা তুমি জানবে না তো কে জানবে? শোনো বৌমা, একমাত্র স্ত্রীরাই পারে স্বামীকে ভালোবাসা দিয়ে তাকে সংসারের মায়ার বাঁধনে জড়িয়ে ফেলতে। আর তুমি সেটা পারবে বলে আমি নিজে পছন্দ করে তোমাকে আমার পুত্রবধূ করে নিয়ে এসেছিলাম। কারণ আমি অনেক আগে জানতে পেরেছি আমার সুমন্তের জীবনে এইরূপ একটা ঘটনা ঘটতেও পারে। কি বললে বাবা? শোনো বৌমা, তোমার শাশুড়ি মারা যাওয়ার পর সুমন্তের জীবনে একটা বিশেষ পরিবর্তন ঘটেছিল। তাই তোমার সঙ্গে তার বিয়ে দিয়ে আমি তাকে সংসারমুখী করতে চেয়েছিলাম। শোনো বৌমা, তুমি যে আমার জীবন পূজার মধু পারিকের বাটির এক ফোঁটা মধু, তাই যেমন করে হোক আমার একমাত্র ছেলে সুমন্তকে সংসারের মায়ায় বেঁধে ফেলতেই হবে। কারণ তুমি যে আমার অতি আদরের পুত্র, তুমি যে আমার অতি আদরের বাবার এই অগাধ বিশ্বাসের মর্যাদা আমি
রাখবো তো? আমাকে রাখতেই হবে। আমি তো বাবাকে সব কথা বলতেই পারলাম না। কাল রাতে আমি আমার সব কিছু দিয়ে তাকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করেছিলাম। আমি আমার যৌবনের বন্যায় ভাসিয়ে দিয়ে তার উৎভ্রান্ত মনে উন্মাদনা আমি সরিয়ে দিতে চেয়েছিলাম, তার বিষে ভরা উন্মাদনা। কিন্তু তোকে এখন হতে হবে এখন যত ফালতামি করিস না। দিদি এই ছোটি প্রেমকে আমার তোর বলতে শুনলো, এই রাতে বললে না তো সিঁদুর পরে শশী কাপড়ে মন বেড়াতে গেলে চলবে। আমি এখন জামাকে পাঠিয়ে দিচ্ছি, তুই কমসে কম ওই যে হিন্দি ফিল্মের নায়িকা নীলার না তো চালকি পাইলের গলা জড়িয়ে ধরে তোকে এখন নাচতে নাচতে গাইতে হবে। আশ্চর্য, লোকটা অনেক কিছু ভুলে গেছি, কিন্তু শুধু সেই ডায়েরি লিখতে এখনো বলেনি। সারাদিন কি হলো, কে কিভাবে থাকলো, কি খেয়েছে, কেমন করে চলেছে, সবকিছু ডিটেলস লেখা থাকতো ওই পুরোনো ডায়েরিতে। নতুন ডায়েরিতে জামাইবাবু কি লিখছে কি জানে? তুই বাগানে গিয়ে জামাইবাবুকে আচ্ছা করে জেনে না। হ্যাঁ বলবো, নিশ্চয়ই আমি দেখতে তাকে যেতে বলবো। আমার সমস্ত লজ্জাকে আমি ত্যাগ করে তার কাছে গিয়ে আমি জানতে চাইবো, বাবা তুমি কি ভুলে গেছো আমাদের ফুলসজ্জার পরের দিন ওই ডায়েরিতে তুমি কি লিখেছিলে? এবার আমার মনে হচ্ছে তো হিন্দি ফিল্মের লেটেস্ট একটা পরিষেবা কাপড়ের মতো আজ ওকে টাইপ করে দিতে পারবো। না বাবা, আমি আমার পায়ে লাইটটা সারতে না জায়গা তো জিন্দগি চালু হয়ে যায়গা। তু মেরে তোতা मैं तेरी मैना, तू मेरी तोता मैं तेरी मैना, मालूम की ना कहना फूलों की जल्दी मेरी जवानी, फूलों की जल्दी मेरी जवानी, जाने क्या जादू चला वो मेरा तोता बन जाए सजनी बोले वो मेरा तोता बन जाए सजनी ব্যাপারটা এতখানি সিরিয়াস জেনেও তুমি এতক্ষণ দিদির সঙ্গে ইয়ার্কি করছিলে। তোমার দিদির মানসিক অবস্থাটা একবার চিন্তা করে দেখেছো? আমার বড় ভয় করছে অভিষেক, জামাইবাবু যদি সত্যি সত্যি সংসারটা করে চলে যায়। আমি বেঁচে থাকতে সমস্ত তাকে ওর পথে পা বাড়াতে দেবো না। আমি তাকে বুঝিয়ে বলবো, সংসারকে ফাঁকি দিয়ে যে বৈরাগ্যের স্বপ্ন দেখে আসলে সে পলাতক। আমরা দুজনে একসাথে গিয়ে তাকে বোঝাই। এবং মায়ের না খাবে যাচ্ছি। তোমার মতো ভাগ্যবান হওয়ার চেয়ে হতভাগা হওয়া অনেক ভালো বাবা। তবে রাজনীতিকে দিন ওই কি রাজা দশরথের কাছে তিন যে বর ছিল এই কথা সবাই জানে, কিন্তু আপনি যে নিজের ছেলেকে বনবাসে পাঠিয়ে নিজের জামাইকে সিংহাসনে বসাতে চাইছেন সেই কথাটা আমি ছাড়া এবারে আর কেউ জানে না।
বলেছে এই খবরদার তুই ওর আরে বাবা এখনো ভালো চাস নিজের ওই পাওনা দণ্ড বুঝে নে। তোমার জামাই পূর্ণব্রতের মতো আমার তো আর গন্ডারের চামড়া নয় বাবা। তাছাড়া তোমার মতো ওই দাদার সংসারে নবীনদের উপর মন্ডা হয়ে বসে থাকতে আমি চাই না বাবা। কি বলতে চাস? বলতে চাই তুমি তুমি ওই দাদার সংসারকে আর ভাঙতে চেও না বাবা। ওই এই সুমন্ত দাকে সংসার ত্যাগ করার কুমন্ত্রটা দিও না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তার মানে বাবা ওই মানে তোমার অন্ধকার জগৎ থেকে তুমি ফিরে এসো বাবা। ভাই হয়ে ওই দাদার সংসারে আর আনন্দ ধরাতে চেও না বাবা। আরে বাবা সে যদি সংসার করতে না চায় তাহলে তাহলে আমরা কি করব? তার যদি ওই বিষয় সম্পত্তি ভালো না লাগে তার জন্য কি আমরা দায়ী? সুমন্তবাবু নিজেই বলেছেন বিষয় আসয় বিষ অতিশয়। জীবন বড়ই ক্ষণস্থায়ী। অশেষ ধন্যবাদ। বিনয়ের ব্যান্ডেজে বাঁধা তোমার মনের ভিতর দপদপ করছে পাপের ক্ষত। তাই তো তোমার আসল নাম পুণ্যব্রত। বাবার পক্ষ ছেড়ে দিয়ে জেঠার ছেলের পক্ষ তা নেবে না কেন? তা নেবে না কেন? খেপা যে ও হায় 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 হায়। কি আমার কপাল! দুটো ছেলে, একটা বড় রানী, একটা বন্ধ খেপা, আর একটা মাত্র মেয়ে, সেটাও তুমি। হবে না কেন? বউটা যে ছিল খেপা, ছোট লোক গরিবের মেয়ে। বুঝলে পুণ্যবত, আমার দাদা যেমন আমাকে বিয়ে দিয়ে ছোট লোক মেয়ের সাথে বিয়ে দিয়ে, তেমনি আমি দাদাকে শত চেষ্টা করলেও সংসারী হতে পারবে না। সে যদি সংসারী হতে চায় তাহলে তাহলে আমাদেরকে অনেক সর্বনাশ হয়ে যাবে বাবা। আপনি আপনি কিছু ভাববেন না বাবা। ওই ভক্ত ভক্ত আমাদের প্রধানত যতই বাধা দিক বাবা আমি এগিয়ে যাব আপনার কথা মতো। আমি আমি ওই দাদার ঘরের দরজার পাশে আড়ে পুঁতে শুনে এলাম। দাদা ওই সুমন্তকে হলদিয়ায় পাঠাবার কথা ভাবছি। এই তুমি ওই যা হোক মাহুক করে সুমন্তকে হলদিয়ায় নিয়ে গিয়ে তার কানের কাছে এই খুজুর বুজুর করে দমের কথা কইবে। মোট কথা এই তুমি যে উঁচুতে উঠে গেছো সেখান থেকে আমরা কি কই বাবা? বিহীন হয় কম। তাহলে তাহলে এই সুযোগ পেলে তুমি ওই সুগন্ধের কানে গিয়ে বলবে। কি বলবো কি বলবো? হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম। জয় বাবাজি। আপনার ওই পক্ষ মেয়ে সাবরীকে আমি করেছি।
ভালোবাসে। ভালোবাসে। তুমি কি আমার দিদিকে ভালোবেসে তো? হ্যাঁ, তোর বাড়ির দিক এত তা তো বটে, তা তো বটে। আমি উল্টো পাল্টা নিজে কথা বলে তুমি জানো হ্যাঁ, আমি স্ত্রীকে ভালোবাসি স্ত্রীর মনে তাই তাই বলে কষ্ট হয়। এই যে আমার ওই দাদা সুমন্ত দা আগে মোদিকে ভালোবাসতো, এখন বাতিরা মোদির তত্ত্ব হয় না। উচ্চনিবদী আর দাদা বাবু ভালোবাসা দেখেছি। ওরা ওরা কেমন করে ভালোবাসত রে? সংসার করতে গেলে এরকম অনেক অসহ্যকে সহ্য করে নিতে হয় পুণ্যব্রত। তুমি কাকে কি বলছো? ওটা কি মানুষ? মনে মনে বিরাট হাজারো তুমি মাধবের জামাই বাবু, জামাই বাবু হয়ে নিজের শালাকে এইভাবে ঠেলে ফেলে দেওয়া তোমার মোটেই উচিত হয়নি পুণ্যব্রত। আপনি পুরে ফেলে সরিয়ে দিয়েছেন, তার বুঝি কষ্ট হয় না? তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো পুণ্যব্রত। কিন্তু কি করি বলতো, দেশ ভ্রমণ করে তীর্থস্থান পরিদর্শন করে আসার পর আমার কি আর কিছু ভালো লাগে না। ভালো লেগে পড়লো আপনি সমুদ্র না, ভালো লেগে পড়লো আপনি। এই সার কথাটা বুঝে অতীতের মগজ সম্রাট বিম্বিসার বৌদ্ধ ধর্ম দীক্ষা নিয়েছিলেন। পুণ্যব্রত, হ্যাঁ সুমন্তদা, হ্যাঁ তাই তো মুনি ঋষিরা বলে গেছেন, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। এই রঙের নটে মন হরি, চারে যা সাজায় তিনি তাই সাজে, আমি জানি, আমি দেখেছি হরিদ্বারের গঙ্গার জলে হাজার হাজার প্রদীপ পাচ্ছে। আমি কাঞ্চনজঙ্ঘার উপর থেকে মনে মনে সন্ধ্যাহীন হয়ে পড়েছিলাম। আমি চাঙ্গলের বরং টাকা পাহাড়ে উঠে মনে হয়েছিল আমি কোথায়, আমি কে? অভিষেক, বৈশালী, তোর বিশ্বাস কর, একটা অদ্ভুত ভাবনা যেন আমাকে পাগল করে নিয়ে বেড়ায়। পাহাড় পর্বত নদী সমুদ্র ওরা যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। পাগলামি করো না তো সুমন্তদা, চলো আমাদের সঙ্গে চলো। কোথায়? না 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 না, তোরা যা, আমি যাবো না, তোরা যা। কেন যাবে না? কেন তুমি এইভাবে উল্টো পাল্টা চিন্তা করবে? সেখানে গিয়ে তুমি আমার কি দেখলে বাবা? আলো, মুক্তির আলো। যা, চলে যা এখান থেকে, চলে যা। আমার এসব কিছু ভালো লাগছে না। যা। ওদের আমি তাড়িয়ে দিলাম ঠিকই, কিন্তু আমার প্রতি ওদের মায়া মমতার কথা আমি আমার ডায়েরিতে লিখে রেখেছি।
উজ্জয়িনীর প্রতি বিশ্বাসঘাতকতার কথা, উজ্জয়িনী, তোমার স্নেহ কাঁদানো আমার প্রতি কর্তব্যহীনতার কথা, আমি তো তোমার কোনো কাজে বাধা দিইনি উজ্জয়িনী। শুধুমাত্র সত্যকে বাধা সবগুলো শিকারের তার তুমি একটা তারে ছিঁড়ে দিয়েছো। আমার হৃদয়ের এক তারায় যখন বাউলের সুর বাজছে উজ্জয়িনী। সে তো আছে, কারণ তুমি যে বাবার একমাত্র সন্তান। আমার একমাত্র সন্তান বলে বিষয় সম্পত্তি নিয়ে মত্ত থাকতে হবে, তার তো কোনো মানে নেই উজ্জয়িনী। কি বললে তুমি? তুমি এখান থেকে চলে যাও, আমার কথা দেখতে। না, আমি তোমার সামনে থেকে চলে যাওয়ার জন্য আসিনি এখানে। আমি এসেছি তোমাকে 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 আমার সবকিছু মনে করিয়ে দেওয়ার জন্য। তোমার 1 বছরের আগের লেখা ডায়েরিটা কি সব লেখা তুমি লিখেছো। পিছিয়ে যাও 1 বছর আগে, সেই পুরোনো দিনগুলোতে ফিরে গেলে তুমি বুঝতে পারবে, তোমার সব মনে পড়ে যাবে, মনে পড়ে যাবে তুমি আর আমি একসঙ্গে বসে কি কথা বলেছিলাম। আমার উজ্জয়িনী যখন হাসে তখন মনে হয় সন্ধ্যাবেলায় খেজুর গাছের বনে চোনা পোকা জন্মে। তখন আমার মনে হয় আমি যেন স্নান করছি। আমার উজ্জয়িনী যখন মাথায় ঘোমটা তোলে তখন মনে হয় আমি শুয়ে আছি কোনো এক মধুর গাছের ছায়ায়। আমার স্বামী যখন আমাকে ভালোবাসার কথা বলে তখন আমি কেয়া পাতার নৌকো ভাষায় প্রেমের স্বর করি। উজ্জয়িনীর সিঁথির সিঁদুর, তার কপালে সিঁদুরের নালটি আমাকে নিয়ে যায় কোনো এক ভালোবাসার দ্বীপপুঞ্জে। তার দ্বীপ ছুঁয়ে ছুঁয়ে ভোরের সূর্য ওঠে, আমি তাকে আদর করে বলি, বলো, ভাঙায় চুলে জ্যোৎস্না গড়ো লেগে থাকে, বুকের উপর দফায় গোলাপ পাতা, মদের ছায়া, অবুঝ মৌমাছির দল ওই চৈতালি বাতাস থেকে বয়ে আয়। জানো জানো এই কবিতাটা না আমি আমার ডায়েরিতে লিখে রেখেছি। হ্যাঁ, তুমি এই দেখো, দেখো, 125 পৃষ্ঠা বার করে দেখো, তুমি কি লিখেছিলে দেখো। 125 পৃষ্ঠা। হ্যাঁ, আজ 24শে ফাল্গুন, আজ আমাদের ফুলসজ্জা। আমি অবাক হয়ে দেখলাম আমার স্ত্রী উজ্জয়িনীর তলপেটের বাঁ দিকে একটা লাল জরুল আছে। কি লজ্জা, কি লজ্জা। লজ্জা লজ্জা কিসের উজ্জয়িনী? আমি তোমার হৃদয়টাকে এইভাবে তুলিয়ে দিলাম। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, এই কনকনে জড়ানো অন্তিম পলাশে আমি 1 বছর পিছিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু তুমি বিশ্বাস করো জানি যৌবন আমাকে বিপন্ন করে তোলে। আমার যৌবনের উত্তাপ, অনুতাপ পরিতাপ। তাহলে বলো কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? ভাবনা করলে যে পুণ্যের সাথে দেখা হয় না, কি বলে তুমি? ভোগ থেকে একটু ত্যাগের জন্ম হয়। তুই আমার ঘরে জন্মেছিলি কেন? পুত্রদের মতো রাজার ঘরে জন্মেছিলেন বাবা। তুই ধর্মের কথা বাদ দিয়ে বাবা, তুই সংসারের কাছে মন দে। বাবা তুই যে আমার একমাত্র সন্তান বাবা, তোর মা মারা যাওয়ার পর তোকে স্নেহ ও ভালোবাসা দিয়ে মনে করে মানুষ করেছি। মানুষ করেছেন বলেই তো সংসারের এই সাধারণ মানুষকে দেখলে আমার বড় ভয় করে বাবা।
স্নেহের কণ্ঠে নয় বাবা, স্নেহের কণ্ঠে নয়, শাসনের কণ্ঠে আপনি ওকে বলুন, ওকে সংসার মুখে হতে হবে। আপনার এই সমস্ত কাজের সব কিছুর দায়িত্ব ওকে মাথায় তুলে দিতে হবে। আমি আবার তীর্থস্থান ভ্রমণে যাব না, তুই তুই এই বয়সে চিন্তা না, তোকে আমি সেই সুযোগ দেবো না রে হতভাগা। তুমি আজই আমার নতুন ফ্যাক্টরির কাছে ওই হলদিয়ায় যেতে হবে, পূর্ণব্রতের সঙ্গে। হলদিয়ায় পূর্ণব্রত শব্দটা ফাঁস বেরোলে তোমার হাত থেকে ওই পিস্তল চালিয়ে আমি তোমাকে গুলি করে মারবো। তুমি কি করে ভুলে গেলে? এইখানকার চাকরিটা আমি তোমাকে পাইয়ে দিয়েছি। ভুলে যাইনি ভয় কোনো কারণ নেই। কিভাবে সমস্ত চৌধুরীকে মার্ডার করা হবে তার ছক অনেকদিন আগেই আমি তৈরি করে ফেলেছি। সেই ছক অনুযায়ী আজকের ভোরে সমস্ত চৌধুরীকে মার্ডার করা হবে। আর থাকবেনি তো আমাকে বিশ্বাস করে, আর বিশ্বাস করে বলে তো এই তোমার ভিতরে বের ভরা আছে। তোমার একমাত্র ছেলেকে তুমি আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছ হলদিয়ায় সংসারী করতে। কিন্তু কিন্তু এই পিস্তলে কয়েকটা গুলি তোমার ছেলের বোমাকে লক্ষ্য করে তোমার ছেলের বোমটাকে একেবারে জানি না করা যাবে। তোমরা ভাববে তোমরা সবাই জানবে তুমি তোমার পুত্রবধূ সবাই জানবে সুমন্ত চৌধুরী স্বেচ্ছায় সন্ন্যাসী হয়েছে গৃহত্যাগ করবে, এটা আপনি প্রমাণ করবেন। এই জন্যেই মন্ত্রীদের মাইনেটা না একটু বেশি। আর শোনো, সমন্ত চৌধুরী জানে আজ ভোরে আমরা তার তীর্থ যাওয়ার ব্যবস্থা করছি, তাই তো সে একেবারে রেডি হয়ে তার ওই ঝোলার মধ্যে গীতা চর্কি ডায়েরি ফায়েরি নিয়ে একজন রেডি হয়ে বসে আছে। তীর্থ করতে যাবে তীর্থ। কখন যাবো ভাই পূর্ণব্রত? রাত যে ভোর হয়ে আসছে। মূর্তি তো সন্ন্যাসীরা গৃহত্যাগ করে।
তুমি ঠিক সময় ঠিক না নাম শুনিয়ে দিয়েছো। বাইরের অডিওটা ক্যাপচার হয়েছে না? আমি আরো জোরে বলতে পারছি সুমন্তদা। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। আরো জোরে জোরে বলো ভাই। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। বন্ধু কি মুক্তির সময় কাঁদে? সুমন্তদা ধ্যানিকেলের পুণ্যব্রত আমার বন্ধুর কাজ করেছে, আমাকে পুণ্যব্রত সংসার থেকে বার করে নিয়ে এসেছে। আমি আমার ডায়েরি সব লিখেছি। আজ আমি পুণ্যব্রতের জন্য পরম নিশ্চিন্তে সংসার থেকে মহাপ্রস্থানের পথে যেতে পারবো। বন্ধুরা মহাপস্তারা যাবে, কিন্তু এদিকে যে আমার মহা বিপদ। বিপদ? কিসের বিপদ হয়? ঢাকা পর কিছু নাই। তুমি সুমন্তদাকে বুঝিয়ে বলো। আমার বিষয় বলো বলো ভাই বলো, তাড়াতাড়ি বলো। আমার যে যাবার সময় হয়ে এসেছে। আপনি সন্ধ্যাকে চলে যাবে। তাই বাবা বাবা হবে না। তাই আমার পক্ষে কিছুতেই সংসার ধর্ম পালন করা সম্ভব হবে না। তাই আমি স্বেচ্ছায় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আপনাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিলাম। আপনার নামটা ইতি ঈশ্বর সন্ধানী ঈশ্বর সন্ধানী সুমন্ত চৌধুরী। বাবা এই নাও ইতি। আর তো তোমাদের কোনো ভয় নেই ভাই। এইবার তোমরা আমাকে বিদায় দাও। নিখিলেশ, সুমন্তদাকে বিদায়ের সময় পরিণাম শোনাবি না? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে দীর্ঘদিন ধরে লালন করা স্বপ্ন আজ আমার সত্যি হলো। আজ আমি নিশ্চিন্ত। কিসের জন্য আওয়াজ হচ্ছে? তুমি শহরের বাচ্চা পাবো ধরো আর আমি হাত চাও। তারপরে করে নিয়ে গিয়ে এই লাশটাকে ভাসিয়ে দেব ওই হল্লি নদীর বন্যা আসা জলে। তারপরে আমি আমার
সুমন্ত আমার একমাত্র ছেলে আমাদের সকলকে ছেড়ে হবে, সন্ন্যাস নিয়ে চলে যাবে। আমি আমি কল্পনা করতে পারছি না। আমি ভাবতে পারছি না। আমার হারিয়েছে ব্রজের কানা, তারা আমার হারিয়েছে ব্রজের কানা, তারা তাই তারা কেঁদে আমিও ভাবতে পারছি না সুমন্তরাতে এই বয়সে আমি কল্পনা ঘটনাটা যে সত্যি হবে আমি তো বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস অবিশ্বাসের কথা পরে হবে কৌশালী। আগে আমি চিঠিখানা ভালো করে পড়ে দেখতে চাই। দেখো অভিষেক, তুমি চিঠিটা পড়ে দেখো, জ্যাঠামণির হাত থেকে চিঠিটা নিয়ে পড়ে দেখো। দেখ অভিষেক, দেখ আমার সুমন্ত নিজের হাতে চিঠিটা তুই পড়ে দেখ বাবা। জামাইবাবু কি লিখে গেছেন ওই চিঠিতে? পড়ো না অভিষেক, পড়ো, তুমি একটু জোরে জোরে পড়ো। শ্রীচরণে সুবাবা, আমার পক্ষে কিছুতে সংসার ধর্ম করা সম্ভব হলো না, তাই আমি স্বেচ্ছায় সংসার ত্যাগ করলাম। ঈশ্বর সন্ধানে সুমন্ত চৌধুরী। এই কথাটা আমি যে আচ্ছা পুণ্যব্রত, তুমি তো তখন হলদিয়ায় ছিলে। আমি ছিলাম জ্যাঠামণি, আমি ছিলাম। আপনার উপর ভরসা করে তো মেসমশাই জামাইবাবুকে হলদিয়ায় পাঠিয়েছিলেন। তাহলে তুমি উত্তর দাও পুণ্যব্রত, তুমি হলদিয়ায় থাকতে মধ্যে আমার ছেলে সন্ন্যাস নিয়ে চলে গেল কি করে? আমি তো ঘোড়া পুরো বুঝতে পারিনি। সুমন্তদা যখন চলে গেল তখন তো আমি চিঠিখানাটা পেলাম। আপনিও তো ছিলেন নিখিলেশ বাবু, আপনি যে ঘোড়া করে কিছু টের পাননি? জামাইবাবু যাবার আগে দিন পর্যন্ত আপনারা কি কিচ্ছু জানতে পারেননি? কি করে জানতে পারবে? তিনি যাওয়ার আগে পর্যন্ত আমাদের কিছু বলে যায়নি। তিনি চলে যাওয়ার পর আমরা এই চিঠিটা পেয়েছি। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। তোমরা দুধ হলদিয়ায় উপস্থিত থাকতে আমার আদরের ভাইপো এই বয়সে দাদা গো, এই উজ্জয়িনী বৌমার কি হবে দাদা? উজ্জয়িনী বৌমার কি হবে? বৌমাকে খবরটা শুনেছে? মেসমশাই খবরটা জানার পর দিদি যেন বোমা হয়ে গেছে। আমি বৌমাকে কি বলে সান্ত্বনা দেব ঠাকুর? ডাকছে না
হবে না। আমি আমি যাচ্ছি। আমি গিয়ে বৌমাকে বলবো, বৌমা তুমি পাথর প্রতিবার মতো নীরব হয়ে দেখো না। আমি আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে ওই হতভাগা সুমন্তকে আবার আমি সংসারে ফিরিয়ে নিয়ে আসবো। বৌমা আপনি চুপ করে আছেন কেন? তারাকে আমি নিজে গিয়ে চিত্রক্ষেত্র থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আজই আমি দাদামণির আশীর্বাদ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবো। তারপরে যেমন করে বাড়ি যেখান থেকে বাড়ি আমি সমস্ত দাদাকে খুঁজে নিয়ে আসবো। অভিষেক তোমরা যাও যাও এই পাঠান প্রতিমান মতো হচ্ছে আমার যে মুখটা বেঁধে যাচ্ছে বাবা, আমার যে মুখটা বেঁধে যাচ্ছে, আমি যেমন করে পারি তারাকে একবার বাড়ি ফিরিয়ে আনবোই আনবো। তোমরা যাও যাও তোমরা যাও, তোমরা গিয়ে গয়া কাশী বৃন্দাবন যেখান থেকে হোক আমার আদরে তোমরা নিয়ে আসো, তোমরা নিয়ে আসো। আমার অতিথি জীবনের সেই সন্তানী চাকরিটা না, যাকে যাকে আমি বিয়ে করবো বলে ঢুকিয়েছিলাম, অথচ তার পেটে বাচ্চা এসেছিল। আজ থেকে 10 বছর আগের ঘটনার কথা আমার মনে আছে। সেই গন্ডগায়ের কাশীনাথ ঘোষালের বাড়ির ঘটনার কথা আমার এখনো মনে আছে। তার পেটে বাচ্চা এসেছে শুনে তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে অরুণাবতী বলেছিল, বিশ্বাস করেছিল বলুনা, আর সেই পর্ণব মুখার্জির উপরে তোমার এত অবিশ্বাস কেন? আমি এতদিনই জানতে পারলাম পর্ণব মুখার্জি একটা মিথ্যাবাদী, শয়তান, লম্পট। তুমি দেখে নিও, 2 দিনের মধ্যে ওই বাড়ি থেকে চটপট যাবে। তোমার ঢেঙ্গি ফোন গিটাকে তুমি আর কখনো করুণা করবে না। ওকে বলে নাও ওই দুজন বাচ্চা থেকে নষ্ট করতে হবে, না হলে কেমন করি হোক ওই পর্ণব মুখার্জি ধরে না তোকে চেপে ধরে বসে যাবে। কি বলি পেছন দিকে কালো বেগটা চেয়েছিলাম, সেদিন তুমি কারোর কথা শুনোনি। তুমি ভেবেছিলে সত্যি তোমার ভাই চাকরি করতে দেবে। তুমি আমার বিশ্বাসের হাসটার মুখটা তুমি ছিঁড়ে দিয়েছো। গীতা
পাগল বলে তাকে বিয়ে করতে বাধ্য করবি। দাদা তাকে বুঝিয়ে বলবি আমি তো বিশ্বাস করে তোমার কাছে নিজেকে সমর্পণ করি। তুমি আমাকে বিয়ে করে আমাকে লজ্জার হাত থেকে তুমি সেই সন্তানে স্বীকৃতি না দিলে আমি গায়ের লোকের কাছে মুখ দেখাবো। বলবো বলবো আমি সব বলবো। সে যদি আজকে আমাদের বাড়িতে আসে আমি তাকে সব বলবো। দরকার হলে আমার তোর হাতে জড়িয়ে ধরবো, দরকার হলে আমি তার পায়ে করবো বৌদি। কিন্তু তাতে যদি রাজি সে না হয়, শয়তান অল্লাহ মুখার্জিকে রাজি না হলে তাকে আমি খুন করব। কি হবে দাদা বলবো তোমাকে কি হবে? সে যদি আমাদের বাড়িতে কখনো না আসে, আমাকে যদি সে বিয়ে না করে, তাহলে এই বাচ্চাটার পরিচয় আমি কি করে দেবো? বলো দাদা, তুমি কি সেই বাচ্চাটাকে নষ্ট করে দেবো? তাহলে গায়ের লোকের কাছে মুখটা খাবে কি করে? মুখে দেখাবো না, আমি চটপটের মজু সবাইকে নিয়ে গ্রাম ছেড়ে কাঁদিস না দিদিরা, কাঁদিস না। বস্তির লোকেরা যদি কেউ জিজ্ঞেসে করে তাহলে বলবো আমার ভগিনী গর্ভবতী অবস্থায় আমার ভগিনী পতি মারা গেছে, আমার হতভাগিনী বোন আমি কত কি স্বপ্ন দেখেছিলাম, আমার সব স্বপ্ন মাঠে মারা গিয়ে এই লোকটা গলায় লেগে থাকলো। কপালের দোষ দিয়ে আর কি হবে বৌদি? তাছাড়া তুমি তো কপালের দোষ দিয়ে পার পেয়ে গেলে, কিন্তু আমি যদি আমাদের বাড়িতে করে না আসে, সে যদি আমাকে বিয়ে না হয়, তাহলে আমার সন্তানের মৃত্যু করবে। আমি দেবো কি করে? আমি কি করে আমার সন্তানের মৃত্যু করবে? मेरे सहरा जभी तुझे मालूम नहीं, तू है आदमी हकीम और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। मेरे सहरा जभी तुझे मालूम नहीं, तू है आदमी हकीम और मैं जान। যাতে বলে ম্যাগনেট, আমার মতো লোককে আকর্ষণ করার জন্য একেবারে রেডি হয়ে আছে। আগে বলো কখন এসেছে? ওসব সময় টময় দেখার কোনো উপায় নেই ভাই, কারণ আমি আমার হাতের গড়িটা বিক্রি করে দিয়ে তো মাল খেয়েছি। মাল মদ খেয়েছি না, অমৃত কোথায় পাবো? অমৃত তুমি তো সারা তোমার ওই অমৃত আমাকে ছুতে দিচ্ছ না ভাই। কি ব্যাপার বলো তো, কি ব্যাপার বলো তো কিছু? মানে আমি তোমার সন্তানের মা। কি বললে? আমি তোমার সন্তানের মা। আরেকবার বলো। তোমার সন্তানের মা হতে গেলে আমি চললাম। আমাকে বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে তুমি এক পাও যেতে পারবে না। করবো, বিয়ে করবো মানে তোকে আমি বিয়ে করবো, বিয়ে করবো। তারপর আবার ফুটো সঙ্গে তার কালকে বাসন मैं चलता हूँ। বাবা বাবা সামনে তাই না, তোকে বুঝতে না। দেখ আমি তো কি করি, দেখ তোকে কি করি। কিছুতেই
সুযোগ ওকে দেব না। বাচ্চা পল্লব মুখার্জি আগে তোকে শেষ করবে রে। কারণ লাস্টটাকে স্বর্গে নিয়ে গিয়ে প্রশ্নটা করতো এমনি করে যে একটা ঘটবে, আমি আগের থেকে সন্দেহ করছিলাম। বেশ কিছুদিন আগের থেকে ওই পল্লব মুখার্জিকে এই বাড়িতে আসছে, তার উপর আমি নজর রেখেছিলাম। তবু দেখলেন অ্যাক্সিডেন্টটা ঘটেই গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। একটু আগে যদি আসতেন দারোগা বাবু, তাহলে হয়তো তাপসটা এমনি ভাবে মারাই যেত না। আমি আপনি সেই খনি লম্পট ওই জানেন না ওই পল্লব মুখার্জিকে আপনি কিছুতেই ক্ষমা করবেন না কিছুতেই করবেন না, কিছুতেই ক্ষমা করবেন না। আইন কখনো অপরাধীকে ক্ষমা করে না। আপনারা সবাই নিশ্চিত হয়ে থাকুন, ওই সমাজ বিরোধী পল্লব মুখার্জি হয় ফাঁসি হবে, না হয় যাবজ্জীবন জেল। সেই ভুবনে লম্পট পল্লব মুখার্জি এখন ঢুকে পড়েছে এই অংশুমান চৌধুরীর পরিচয়। গীতা 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 বাচ্চাটাকে বাঁচিয়ে রাখে। আমি তখন উচ্চয়নের পল্লব সুমন্ত চৌধুরী, যার নামে আছে ব্যাংকে কোটি কোটি টাকা, পাঁচতলা বাড়ি, ইম্পোর্টেড গাড়ি, শুধু চোখ শুধু চোখ আর চোখ আর চোখ আর চোখ। দুর্ভাগ্য তুই স্যার আমার কি করতে পারলি রে? আর এই সবের থেকে উপরি পাওয়া ওই সুন্দরী উজ্জ্বলী যৌবন। আমি ওই দুর্ভাগ্যের মুখে লাথি মেরে এখন আমি চললাম মত্ত ময়ূরের মতো ওই উচ্চয়নের সবার সবারে দেখে শুনে মনে হচ্ছে কি জানো, আজ নতুন করে ফুলসজ্জা হবে। আমার কি মনে হচ্ছে জানো, দাদা বলে ফুলসজ্জা নতুন খাটে না, আবার আমরা আরাম করে শুয়ে পড়ি। তুমি কি একা শোবে? আমি শোবো না। अरे 2 मिनट जी मैं हाथ जोड़ती हूँ, मुझे छोड़ दीजिए। दिल पर हाँ दिल पर हाँ दिल पर और सुना का बड़ी है ये कैसा है और सुना का बड़ी ये कैसा है ये भी देखे बात हाँ
কিত খেলতো। তারপর তারপরে আমার শাশুড়ি প্রত্যেক দিন তার কানে কানে বলে দিত, জানিস মা খুদি, খেলতে যাচ্ছিস যা, কিন্তু শ্বশুর বাড়ির লোক দেখলে মাথায় কিন্তু ঘুমটা দিস। তারপর আর কি, ওই রাস্তার ধারে খুদি একদিন চকিত কিট খেলছে, চকিত কিট খেলছে, এমন সময় আমার বাবা যায় সেখানে হাজির। তারপর কি হলো? হবে আর কি, অমনি খুদি ফস করে পরনের পুতলিটা খুলে এই মাথায় ঘুমটা দিল, আর তার পরনে কিছু নেই, নিচের দিকে একেবারে ফাঁকা। তোমাদের প্রেম করাটা ঠিক সেইরকম। তোমরা যতই ঢাকতে চাও কিন্তু সব ফাঁকা পড়ে যাবে। আরে সর্বনাশ, তুমি তাহলে মহাসুদা আমাদের ইয়েকে জেলে ফেলেছো? কবে? আমি কেন, বাড়ির সকলেই জানে। তবে তোমাদের কোনো ভয় নেই, আমাদের কর্তাবাবু বলেছে এই আসছে বছর বৈশাখ মাসে তোমাদের এই বিয়েটা ধুমধাম করে দিবে। কি হলো? এই যে মশাই, কথাটা শুনলেন তো? এখন আমার কি মনে হচ্ছে জানো বৈশালী? কি মনে হচ্ছে? চলো না আমরা দুজনে হারিয়ে যাই ওই নীল আকাশের নিচে। এই যে আমি ঠাকুরপো, কিসের যেন গন্ধ পাচ্ছি। তোমার খোপার বেল ফুলের গন্ধ বৌদি, অন্য কিছু নয়। আমি বাবা কোনো গন্ধ টন্ধ পাইনি। এই বাপুরি, যে মদ খায় সে কি মদের গন্ধ পায়? তাহলে আমি একটা কথা বলি বৌদি, যে চোর সে তো সবাইকে চোরের মতোই ভাবে। তবে রে সর্বনাশ, পালিয়ে চলো বৈশালী, পালিয়ে চলো। পালিয়ে চলো, রাত অনেক হয়ে গেছে, বৌদির যে দশ হয়েছে না। আজকে রাতটা আমার ছোট হয়ে গেলে দিদি যাবে, অনেক লোকসান হয়ে যাবে। দাঁড়া, তোদের দুটোকে আমি মজা দেখাচ্ছি। এই যে বম্বের উঠতি নায়িকা আয়েশা চুলকা, নিশ্চয় ওই অভি ঠাকুরপোর কাছে যাওয়া হচ্ছে। ইস, দিদির বড়ি ফুল সিনালে, সিনালে, ফুল সিনালে, দিদির বড়ি ফুল সিনালে, সিনালে, ফুল সিনালে, দিদির বড়িয়া সিনালে, সিনালে, ফুল সিনালে, দিদির বড়ি ফুল সিনালে। চৌধুরীর বাড়িতে যেন হাসির হাট বসেছে, ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে বউ কথা কও পাখিটা। সেই সঙ্গে কপিটাও ডাকছি কুহু কুহু করে, আর মাঝে মাঝে বলছি ওই গেল চোখ গেল। বলবি তো, ডাকবি তো, আজ যে আমার জীবনে বসন্ত এসেছে। তাই তো বসন্তের বাতাস সারা গায়ে মেখে এসে দাঁড়িয়েছে তোমারই সুমন্ত। কিন্তু তোমার ঘুমন্ত মনের দক্ষিণ দুয়ার খুলে দিল কি? শীতের ভয়ে ওই উত্তরে জানালাটা বন্ধ করে দিয়েছি বলে। লক্ষ্য করেছো কি? পশ্চিম আকাশে দেখা যাচ্ছে নবমী তৃতীয়ার এক খালি চাঁদ। পূব আকাশের ওই সুখ তারাটাও একটু বাঁধতে ভালোবাসার ভার। অপরাধ নিও না, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। তোমার এই সন্ন্যাসী মানে মনটা, এই বিবাহী মনটা কি করে আমার সংসারের দিকে চলে এলো? আরে, যখন জানতে পারলাম তীর্থক্ষেত্রের থেকে জীবনের কর্মক্ষেত্র অনেক বেশি বিস্তীর্ণ। তুমি ঘামছো কেন? হাঁচি, এই তোমার আঁচল দিয়ে
ইচ্ছে হলো। তুমি তুমি অন্য কিছু ভাববে নাকি? না 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 ভাবতে যাবো কেন? আমার স্বামী যখন আমাকে ভালোবাসার কথা বলে আমি তখন কেয়ামতের নৌকো ভাষায় বাকিটা আমি বলছি। প্রেমের সরোবরে তুমি তোমার আমার উচ্চনীর সিঁদুর সিঁদুর, তার কপালে সিঁদুরের টিপ আমাকে নিয়ে যায় দূরের ভালোবাসার দিকে। তার সিঁদুরের টিপ ছুঁয়ে দূরের সূর্য ওঠে। আমি তাকে আদর করে বলি, না 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 আর তোমাকে কিছু বলতে হবে না। উজ্জয়িনী আত্মার জীবনের যৌবন বর্ণায় তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে। সে আজ তার বয়সটাকে কমিয়ে নিয়ে ফিরে যাবে তার প্রথম যৌবনের আলিয়া। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব। সত্যি করে বলুন কে আপনি? কি আপনার সত্যিকারের পরিচয়? আমি বুঝতে পারছি তুমি আমার সাথে রহস্য করছো। না, রহস্য আমি করছি না। আপনি একজন রহস্য অভূতপূর্ণ রহস্যের মুখোশ পরে বাড়িতে এসেছেন আমার যৌবনটাকে লুট করতে। কি সব তুমি উল্টাপাল্টা কথা বলছো উচ্চৈনী? আপনি আমার স্বামীর চরিত্রে অভিনয় করতে গিয়ে যে ধরা পড়ে গেছে। কি বলছো তুমি উচ্চৈনী? হ্যাঁ, আমার স্বামী কোনোদিনও আমার আঁচলে মুখ গুজে কিন্তু আপনি মানুষের স্বভাব তো পাল্টাতে পারে উচ্চৈনী। আমার স্বামী কোনোদিনও ঘরের আলো নেভাতে চায়নি কিন্তু আপনি চেয়েছেন। মানব চরিত্র পরিবর্তনশীল। আপনি আমার গানের শেষে ইয়ার শব্দ উচ্চারণ করে অশ্লীল চরিত্রে পরিচয় দিয়েছেন যা আমার স্বামী কোনোদিন কখনো করেনি। সালা, এটা তো জানা ছিল না। যাই হোক, একটু ব্যাপারটা ম্যানেজ করো। রাগ করো না উচ্চৈনী, পাগলামি করো না। মনে রেখো, তোমার এই পাগলামির কথা যদি বাবা জানতে পারে তাহলে হয়তো বাবা সুখে দুঃখে হার্ট ফেল করবে। বাবা হাঁটবে? অফিসে টাকা তোমার এই আচরণ করলে ভাবে তুমি অসুখ করেছে। তাহলে ভাবো উচ্চৈনী, ভালো করে ভাবো। আপনি তো আমাকে হবে এখন আমাকে অনেক কিছু ভেবে অনেক কিছুই আমাকে মানিয়ে নিতে হবে। বিশেষ করে আমার শ্বশুর মশাইকে বাঁচিয়ে রাখার জন্য। যাক সালা, কাল নাগিনী ঝাঁপিতে ঢুকেছে। এই উচ্চৈনী শোনো। শোনো নয়, শুনুন, আমার সঙ্গে আপনি এক ঘরে থাকলেও এক বিছানায় নয়, আলাদা বিছানায় থাকবেন। আর সকলের সামনে আমি আপনাকে তুমি বললেও তুমি একান্তে আমি আপনাকে বলবো
সঙ্গ নিষিদ্ধ। সালা কিছুদিনের মধ্যে দেখা যাবে আদম আর ইভ একসাথে বসে খাচ্ছে সেই নিষিদ্ধ ফল। যে নিষিদ্ধ ফল খেয়েছিলাম আমি ওই গীতার বাগানে, যৌবনের বাগান করে সালা গীতা। শেষ করে বৌদির অত্যাচার আমি কিছু সহ্য করতে পারছি না। দাদার সংসার থেকে গ্রাম ছেড়ে কলকাতায় এসে আমি শেষ হয়ে যাচ্ছি। এই দিল দিল করে শেষ করার থেকে তুমি আমাকে একেবারে শেষ করে দাও। খবর দাদি আমাকে মামা বলে ডাকবি একদম। তাহলে একদিন হয়তো নদীর চলে ঝাঁপিয়ে আমার জীবন থেকে আমি শেষ করে দিতাম। আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তোমার এত কষ্ট হতো না। এই হতভাগা মাসে তুমি কতদিন আমি নিষেধ করেছি, খবরদার খবরদার আমার সঙ্গে তোর বাবার কথা একবার তুই জিজ্ঞাসা করবি না। কিন্তু আমার জীবন জানতে ইচ্ছা করছে। কি জানতে ইচ্ছা করছে তো? বাবা তো আমার জন্মের আগে মারা গেছে। আমার সেই কথা বাবা বাবা বাবা। তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো মা? আমি মা আমাকে ঠিকই ভালোবাসে। আমি মা আমাকে দু চোখে দেখতে পারি না। আমি মা আমাকে বলেছে। কি বলেছে দিদি? আমাকে নাকি জুতো পলিশের কাজ করাবে। জুতো পালিশ করে মাগো জুতো পালিশ করে মাগো আমি দক্ষ তোমার ঠাকুর বাড়ছে। আমি ছেলে কাজ করতে যাবো না। দাদা নয়
কাজী বাবুকে এমন টাইট করে রেখেছি কাজী বাবু করতে পারবেন না। কি হয়েছে ওরা? সকাল সকালে এমন করে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, তুমি তো আমাকে সবসময় চেঁচাতেই দেখো, আমার ভালো কথা তো তুমি শুনতেই পাও না। কি করে পড়বে ওরা? 10 বছর আগেই যে কালো হয়ে গেছে আমার জীবনের সব ভালো। তবে আর কি, তুমি আর তোমার সোহাগের বোন আর ভাগ্নিকে নিয়ে এইবার দাবার চালটা চালো। হিসেব করে বলো। তোমার জন্য আমার এই জীবনের সবকিছু শেষ হয়ে গেল। আমি যদি বলি তোমার খেয়ালের দাম দিতে গিয়ে এটা সর্বনাশ হলো। আমার সেই টিকা শোনো, ফের যদি আমার সঙ্গে তুমি টিকা করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করতে বাধ্য হব। না, আত্মহত্যার কথা তুমি মুখে উচ্চারণ করো না। ওটা আমার কাছে একটা ভয়ঙ্কর শব্দ। কি হলো ওটা? কথা বলবে না? তুমি তো আমার কোনো কথাই শোনো। তোমার মুখ ওই আত্মহত্যার কথাটা ছাড়া আমি তোমার সব তাহলে শোনো, বলো। তোমার বোন আর ওই ভাগ্নির সম্পর্কে নতুন করে তোমাকে কিন্তু ভাবতে হবে। আমি তো 10 বছর ধরে ওদের কথাই ভাবছি। ওদের কথা ভেবে আমি গ্রাম ছেড়ে শহরে এসেছি। ওদের কথা ভেবে ভেবে আমার রাত্রে ভালো করে 10টা বছর শুধু অশান্তি আর অশান্তি। শুধু অশান্তি বলে অশান্তি, আর বড় বোনটাকে বিধবা বলে পরিচয় দিতে হচ্ছে। কি ঘেন্নার কথা কথা। তাছাড়া একা একা কতদিন টানবে বলে, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। সে তো আছে, সে তো আছে। হ্যাঁ, তা বলছিলাম কি, ওই গীতা ঠাকুর যদি ওই বাংলা ঠাকুর সংসারে একটু কাজকর্ম করে দেয় তাতে ক্ষতিটা কি বলতো? ওই বাড়িওয়ালার সংসারে হ্যাঁ গো, ছেলেটা খুব ভালো জানো, আমাকে তো বৌদি বলতে লজ্জা, জানো ও না তোমার আমার কথা খুব ভাবে, তাই তো ওই জুতো পালিশ করার জন্য সাজ সরঞ্জাম সব কিনে নিয়েছে। ওই বেশকে দিয়ে না ওই জুতো পালিশের ব্যবসা করাবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ওর মা? এই, আপনি ঠিক হয়ে দাঁড়াতো, সেটা ঠিক তোমার গায়ে না পৌঁছে না করে। শোনো ওরা, শোনো, আমার বোন আর ভাগ্নের জন্য অন্য কাউকে ভাবতে হবে না। এ ব্যাপারে ওই বাবলা যেন নাক গলাতে না আসে। আমি বেশ বুঝতে পারছি আত্মহত্যা করতে হবে। তোমাকে আত্মহত্যা করতে হবে। তোমার ইচ্ছা পূরণের জন্য আমি আমার আত্মসম্মানের গলা টিপে সেই হতভাগিনীকে ডেকে বলছি, গীতা, গীতা, আজ থেকে তোর বৌদি যা বলবে তুই তাই শুনবি। তোর ওই বাড়িওয়ালার সংসারে কাজ করতে যাবি। তুমি কি বলছো দাদা? এই বলছি, আমি একা 10 বছর ধরে তোদের সংসার টেনে আসছি, আর আমি কাজ করতে একদম ঠিক কথা বলেছো। এমনি যদি আগে থেকে বলতে তাহলে আমাদের এই সংসারে কত সুখ আসতো গো, কত সুখ। গরিব মানুষকে সুখ কিনতে গেলে এইভাবেই বউকে মায়ের তলায় পড়ে থাকে মায়া, মমতা, স্নেহ। সেই স্নেহ তার কাপা কাপা দুটো হাত দিয়ে সুখ কেনা সৌদাগরের পা দুটি ধরে বলে, দাদা, আমাকে তুমি ছেড়ে গেলে করতে পারবে? সুখ কিনতে গেলে নিজের ঘরে তুমি অসুখ নিয়ে আসবে। একদিন মায়া এসে পিছন থেকে তার দুটি কষ্টি হাত দিয়ে জীবন যুদ্ধ
সরিনি তার কালি রাখা চরিত্রের পক্ষে 1403 সাল মার্কা একটা পাউরুটি বের করে বলে বলে স্নেহ বলে মায়া তোরা এই নতুন শতাব্দীতে তুই আটখানে খা আর তুই আটখানে কিন্তু জীবনের সাদা কাগজে যেন নতুন করে দাগ না পড়বে কোনো ছাড়া জামাটা সংগ্রামের তাই করে দিস রে বাসু তাই করে দিস তাই করে দিস চলে গেল যাবেই তো ওরে তোর মামা যত কাজে তোর আর আমার ছোট রে নে, আমার ভাতটাও তুই খেয়ে নে, আমি খাবো না আমি এই পাউরুটির টুকরোটা টোস্ট করে পাউডারটাকে তুই সকালবেলায় চায়ের সঙ্গে খেতে দেবো তোদের জন্য তো পুরো রুটি আছে ত্রুটি তোমার কথার মধ্যে অনেক ত্রুটি আছে করুণাবু কারণ তুমি বড্ড করুণার সাথে কথা বলো এই ছোড়া হাওলার মতো তাকিয়ে আছিস কেন রে তোর জন্য জুতো পালিশের সব সরঞ্জাম নিয়েছি আজ থেকে তুই কাজ করতে যাবি তুই করবি না তোর বাবা করবে বাবলাকে তো তুই চিনিস না আরে কেন নিজের জীবনটাকে নিয়ে গান খেলছো আরে তুমি লিখো আগে আর তোর শরীরটা তোর লিখো তোমার নরম তো বেশ কেমন সময় ভালো করে দেখা নিও আমার বডির মাপটা এটা আমার নতুন কথা অফিসে অফিসে যত শর্টার মনে কোনটা যে কার গায়ে পড়াবে ছাড়া ছাড়া আমার তোমাকে আমি অনেক কথা বলবো আর তোমার ওই আসল কথাটা আমার কাল থেকে তুমি আমার বাড়িতে কাজে লাগবে কি বলে আমার বাচ্চা সদাবা তুই তো মানুষ করবি না আমি তোর কাছে হাত জোড় করে বলছি বাবা কাজ করে তোর মাকে তুই জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিবি বাসু গরি
তোমার ওই হিন্দি গান তুমি বন্ধ করো। লজ্জা করো না? এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর তুমি এভাবে নাটক করছো? তুমি মানুষ তো মানুষ তুমি একটা খুশি। তোমাকে না তোমাকে একবার সাজিয়ে রাখো। আচ্ছা আমার ভুল হয়ে যেতে স্যার। বলো লিখলে স্যার বলো। নকল সুমন্ত যেমন একটু একটু করে চৌধুরী বাড়ির সকলের কাছে আসল সুমন্ত চৌধুরী হয়ে উঠছে, তাতে কিন্তু যে কোনো দিন আমরা ফেসে যেতে পারি। এমন করে জানতে পেরেছে আমাদের কাজের একটা একটা করে মনে হয়েছে আমাদের ইচ্ছাকৃত অফিস ফাইলগুলো ভুল করে রাখা হয়। ওই অফিস ফাইলগুলো সবার কাছে আমাদেরকে একেবারে আমার কি মনে হয় জানেন স্যার, আসল সুমন্ত বাবু দেখতে নকল সুমন্ত একটা জাদুকর। তুমি জাদুকরে নয় নিখিলেশ, ওই নকল সুমন্ত একটা পাক্কা মধুকর। একদিকে ও ওই উজ্জ্বলী বলি যৌবন ভোগ করছে, আর অন্যদিকে ওই সুমন্ত চৌধুরী সেজে চৌধুরী পরিবারের সমস্ত সম্পত্তি ভোগ করছে। কমপ্লেন খাবেন? কমপ্লেন দেওয়ার আগে বলবো ভালোই দেখাচ্ছে অভি। তোমার মুখটা কিন্তু দিনকে দিন পাংশু হয়ে যাচ্ছে। সুমন্ত উল্টোপাল্টা ব্যবহারের জন্য ওনার মুখটা একটু ম্লান হয়ে গেছে। আমাদের সালা ভগ্নিপতি ইয়ার্কির মাঝখানে তুমি এসো না। স্যারের সঙ্গে ইয়ার্কি না করে মানে এখান থেকে কেটে পড়ো। কি কি শেয়ার কেনা হয়েছে আর কোথায় ওই হেয়ার অ্যান্ড দেয়ার করা হয়েছে সেই হিসাবগুলো করে স্যারের টেবিলে রেখে আসবেন। না হলে সুমন্ত দাদা বাবু দুজনকে চার্জশিট দিয়ে দেবেন। তাহলে স্যার হিসেব নিকেশগুলো কমপ্লিট। ইয়েস, ভুল করলে কিন্তু চার্জশিট। এতদিন আমি হয়ে গেলাম মেডিকেল